আপনি জানেন না আপনার বিকালে কত কাজ। আমি বললাম, আম্মু আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আম্মু বলল, ওঠেন, আপনার বিকালের কাজগুলো শেষ করেন। আম্মুর মারের হাত থেকে বাঁচার জন্য উঠে দৌড়ে চলে গেলাম বাসন মাজতে। বাসনগুলো নিয়ে মাজতে শুরু করলাম। রান্নাঘরে শিফা আসলো এবং বলল, দাও এগুলো আমি মেজে দিচ্ছি, তুমি দরজার সামনে গিয়ে দেখো এদিকে কেউ আসে কিনা। তখন আমি শিফাকে বললাম, না থাক, আমি মাজতে পারবো, তুই আর আমাকে মার খাওয়াস না, তোর জন্য আমি সকালে মার খেলাম। শিফা আর কিছু বলল না, মনে হয় ও মনে কষ্ট পেয়েছে, তাই মন খারাপ করে চলে গেল। আমি বাসনগুলো মেজে খাবার খেয়ে চলে গেলাম টিউশনি পড়াতে। তারপর আমার স্টুডেন্টদের পড়িয়ে আমি বাসায় আসার জন্য হাঁটা শুরু করলাম। আমি হাঁটতেছি আর ভাবতেছি, কবে পাবো আমি এই অবহেলিত জীবন থেকে মুক্তি। এইসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা কিছু কাজ করে নিলাম, তারপর পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করে তারপর খেতে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখলাম সবাই খেতেছে। এতে আমার কোনো দুঃখ হয়নি, কারণ প্রতিটা দিনই এরা আমাকে রেখেই খায়। আমি দেখলাম টেবিলে আমার জন্য ভাত বেড়ে রেখে দিছে। আমি গিয়ে দেখলাম এখনো আমার জন্য ডাল ভাত বেড়ে রাখা। হালকা মন খারাপ হলো, পাশে তাকিয়ে দেখলাম সবার প্লেটেই মাংস। এতে একটু মন খারাপ হলো, কিন্তু আমি খেয়ে নিলাম। তারপর গিয়ে পড়তে বসলাম, কিন্তু গরমের জন্য পড়া ঠিকভাবে হচ্ছে না। সব রুমে ফ্যান থাকলেও আমার রুমে ফ্যান নেই। টি শার্ট খুলে আমি পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পড়ার পর দেখলাম ঘামে আমার পুরো শরীর ভিজে গেছে। তারপর দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে, কিন্তু কেউ আমাকে মেরে ঘুম থেকে ওঠায়নি। আমার ভাবতে অবাক লাগতেছে, প্রতিদিন তো 7টার সময়ই ঘুম থেকে না উঠলে মারতে মারতে আমার শরীর ব্যথা করে দেয়। প্রতিদিন আমার মার খেয়ে কাঁদতে কাঁদতেই দিন শুরু হয়, কিন্তু আজকে তো তা আর হলো না। যাই হোক, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে তো আমি আরও অবাক হলাম, দেখি আম্মু রান্না করতেছে। বাজার করলো কে? প্রতিদিন তো আমারই বাজার করতে হয়, আজকে কে বাজার করলো? আম্মু আমার দিকে তাকিয়ে আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো এবং বলল, বাবা আমাকে ক্ষমা করে দে, আমি এতদিন তোর ওপর নির্বিচারে অনেক অবহেলা করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে বাবা। শুধু আমার মেয়ে হোসনি বলে তোকে অনেক অবহেলা করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না রে? আমি একটা ঘরের ভিতরে চলে গেলাম। আজকে হলোটা কি আম্মুর? আম্মু হঠাৎ এমন কথা বলতেছে, আমি কি বড় কোনো ভুল করে ফেললাম নাকি? প্রথমে আম্মু এমন ব্যবহার করতেছে, পরে আমাকে মারবে। আমি আম্মুকে বললাম, আম্মু আমি কি ভুল করেছি আমাকে বলো, তবুও আমাকে মারার জন্য আর এরকম করে কথা বললো না। তখন আম্মু বলল, আরে না বাবা, তুই ভয় পাচ্ছিস কেন? তোকে আমি আর কখনো মারবো না, তোকে এখন থেকে অনেক আদর করব। শুধু তুই আমাকে তোর সাথে করা অন্যায়ের জন্য, তোর চোখ দিয়ে পানি বের করানোর জন্য, তোকে এতটা কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দে। তখন আমি আম্মুকে বললাম, না আম্মু, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তোমাদের আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু তোমরা আমাকে একটু আদর আর ভালোবাসা দিও। তখন আম্মু বলল, বাবা সত্যিই আমি তোকে বুঝতে পারিনি, তুই আমার রত্ন। এটা বলেই আম্মু আমাকে জড়িয়ে ধরলো। আমিও বললাম, আম্মু তুমি অনেক ভালো। আমার খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আম্মু জিজ্ঞেস করলো, কি হলো, তুই কান্না করছিস কেন? তখন আম্মু বলল, আচ্ছা বাবা যা, তুই রুমে যা, তুই গিয়ে পড়ালেখা কর, আমার রান্না হলে আমি তোকে খাওয়ার জন্য ডাক দিব, আমি তোকে আজকে আমার নিজের হাতে খাইয়ে দিব। তখন আমি আম্মুকে বললাম, আচ্ছা আম্মু। এটা বলে আমি রুমের দিকে হাঁটা শুরু করলাম। আমি রুমে গিয়ে টেবিলে বসে ভাবতে শুরু করলাম, আজ আম্মুর কি হয়েছে, কেন আম্মু আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে? হঠাৎ শিফা আমার রুমে প্রবেশ করলো। শিফা এসে বলতেছে, কি ভাবছো? অবশ্যই এটাই ভাবতেছো যে আজকে আম্মু তোমার সাথে এত ভালো ব্যবহার কেন করতেছে। আমি শিফাকে বললাম, এটাই ভাবতেছি। তুই কি জানিস আম্মু কেন হঠাৎ আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে? শিফা বলল, আমি জানি। শোনো তাহলে কালকে রাত্রের কাহিনী। আম্মু স্বপ্নে দেখেছে যে তুমি সকালে ঘুম থেকে দেরিতে উঠেছো, আর তোমাকে মারতে মারতে আম্মু রক্ত বের করে দিছে। তোমার শরীর থেকে এত রক্তপাত হয়েছে যে তুমি একদম সেন্সলেস হয়ে পড়ছিলা। হঠাৎ তোমার মেজো ভাই এসে তোমার আম্মুকে বলল, আম্মু তুমি আমার ভাইটাকে এত মারলে কেন? তোমার মনে কি একটুও দয়া মায়া নাই? এই কথা শুনে মামিরও অনেক খারাপ লাগে। সেও নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না যে তোমাকে এত মেরে রক্ত বের করে দিছে। তুমি তোমার মেজো ভাইয়ার কোলে ভাইয়া বলে অজ্ঞান হয়ে গেলা। তখন তোমাকে ভাইয়া ডাকলো, এই লিমন, লিমন ওঠ,
অনেকবার এভাবে ডাকার পরেও তুমি তোমার চোখ খুললে না। তারপরেই তোমাকে কোলে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। একটা রিকশায় করে তোমাকে হাসপাতালে নিতে চাইলো ভাইয়া, কিন্তু তোমার আম্মু বলল, এই হাবিব তারা আমাদের গাড়িতে করে ওকে হাসপাতালে নিয়ে চল। তখন ভাইয়া বলল, না আম্মু, তোমাদের বাসার কিছু আমার ভাইয়া লাগবে না, বলেই রিকশা নিয়ে হাসপাতালে দিয়ে গেল। কথাটা শুনে মামি অনেক কষ্ট পেল, ভিতরে ভিতরে নিজে অনেক অনুতপ্ত হলো। সে মনে মনে ভাবতেছিল, সে কি এতটাই নিষ্ঠুর, নিজের ছেলেকে মেয়ে রক্তাক্ত করেছে, নিজের ছেলের এত অনুরোধ তার কানে যায়নি। তার তোমার জন্য খুব মায়া লাগতে লাগলো। সে গাড়ি নিয়ে ভাইয়া রিক্সার পিছনে পিছনে যেতে লাগলো। ভাইয়া হাসপাতালে পৌঁছে গেল, মামিও পৌঁছে গেল। ডাক্তার তোমাকে ভিতরে ঢুকালো, ভাইয়াও সাথে গেল। যেই না মামি ঢুকতে গেল, তখনই তাকে আটকে ভাইয়া বলল, না তোমার ভিতরে আসার দরকার নেই। তখনই মামি চিৎকার করে ঘুম থেকে উঠে গেল এবং বলতে শুরু করলো, এই আমাকে যেতে দে, আমার ছেলের কাছে আমাকে যেতে দে, আমার ছেলেকে দেখতে দে, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি, বলেই মামি কান্না শুরু করে দিল। তখনই পাশ থেকে মামা লাফিয়ে উঠলো এবং বলল, এই কি হয়েছে তোমার, তুমি এইভাবে কান্না করতেছো কেন? তখন মামি ভেজা ভেজা কণ্ঠে তোমার আব্বুকে বলল, আমরা ছেলেটার প্রতি অনেক অন্যায় করে ফেলছি, ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, ওর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না, ওকে আগলে রাখতে হবে। তখনই মামা বলল, আসছে, যাও তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, আমি করতে পারবো না, ওকে আমার একদম সহ্যই হয় না। তখন মামি বলল, তুমি যা করার করো, কিন্তু আমার ছেলেকে আমি আর কষ্ট পেতে দিব না, আমি গিয়ে একবার দেখে আসি আমার ছেলেটা কেমন আছে। তখন মামা বলল, কি জানি কি স্বপ্ন দেখলো, কে থেকে কি হলো, কিন্তু আমি কখনোই চেঞ্জ হব না, আমি আমার মতন করেই থাকবো, আমার এত আধিক্যতা ভালো লাগে না, বলেই শুয়ে পড়ল। এইদিকে মামি তোমার রুমে এসে দেখে তুমি ঘামে ভেজা শরীর নিয়ে ঘুমাচ্ছ। সে তোমার কাছে গিয়ে তার নিজের আঁচল দিয়ে ঘাম মুছে দিল, তারপর অন্য ঘর থেকে পাখা এনে তোমাকে বাতাস করতে থাকে। তারপর ভোরবেলা চলে গেল। তারপর সকালবেলা মামাকে জোর করে বাজারে পাঠালো এবং বাসায় একটা চাকর আনতে বললো। তারপর তোমার ঘুম ভাঙলো, আর তারপর সবকিছু তো তুমি জানোই। এটা বলেই সে কালকে রাত্রের কাহিনী শেষ করলো। আমি বললাম, আজকে আমার খুব খুশি লাগতেছে রে। তখন শিবা বলল, খুশি তো লাগবেই, হাবিব ভাইয়া আসবে, তুমি জানো অবশ্যই। তখন আমি বললাম, ভাইয়ার পরীক্ষা শেষ, এখন ভাইয়া একবারে আমাদের কাছে চলে আসবে। তখন শিবা বলল, আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপরে আমিও পড়তে বসলাম। তার কিছুক্ষণ পর আম্মু ডাক দিল খাবার জন্য। আমিও বাধ্য ছেলের মতন আম্মুর ডাকে সাড়া দিয়ে খাবারের টেবিলে গেলাম। তারপর আম্মু আমাকে নিয়ে তার পাশে বসালো এবং বলল, আয় বাবা বস, আজকে তোকে আমি আমার নিজের হাতে খাইয়ে দিব। আমি গিয়ে বসলাম। হঠাৎ বাবার দিকে চোখ গেল, দেখলাম বাবা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখটা নামিয়ে নিলাম। আম্মু ভাত এনে আমাকে আমার মুখের সামনে ধরলো, নে বাবা খেয়ে নে, আজকে আমি তোর পছন্দের মাংস রান্না করছি। আমার খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আম্মু বললো, কি হলো বাবা, কান্না করছিস কেন? নে বাবা খাবারটা খা, তুই আর কান্না করিস না। তখন আমি বললাম, না আম্মু, আমি কান্না করছি না তো, আসলে খুশিতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। পাশ থেকে আব্বু বলল, ন্যাকামি দেখে আর বাঁচি না, যত সব আদিক্ষেতা, বলেই আব্বু খেতে লাগলো। আমার একটু খারাপ লাগলো, কিন্তু কিছু বলার নাই। তারপর খাবার শেষ করে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। হঠাৎ আম্মু পিছন থেকে ডাক দিয়ে বলল, এই নে 500 টাকা। আমি বললাম, কি হলো, টাকা দিচ্ছ কেন? তখন আম্মু বলল, তুই যে কলেজে যাস, তোর টাকা লাগে না? আমি বললাম, লাগে তো, কিন্তু আমি এত টাকা দিয়ে কি করব? তখন আম্মু বলল, আজকে তোর বন্ধুদের খাওয়াই একটু, তাছাড়া লাগেই তো। তখন আমি বললাম, তাও এত টাকা তো লাগতো না। তখন আম্মু বলল, তুই যা, কলেজে যা, সাবধানে যাবি এবং কলেজ শেষ করে সোজা বাড়িতে আসবি, কোথাও যাবি না। আর আমি জানি তুই বিকেলে টিউশনি করস, আজকে বিকেলে গিয়ে সব কিছু বাদ দিয়ে দিবি। আমি বললাম, আচ্ছা আম্মু। এটা বলেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখলাম গেটের সামনে শিফা দাঁড়ানো। আমি আসাতে রিক্সা ডাকলো, আর একটা রিক্সাও চলে আসলো। শিফা গিয়ে রিক্সায় উঠলো এবং আমাকে ডাকলো, লিমন ভাইয়া আসো, একসাথে কলেজে যাব। আমি আমার স্কুলে নেমে যাব, তুমি তোমার কলেজে যাবা। তখন আমি বললাম, না থাক, তুই যা, আমি অন্য একটা রিক্সা নিতেছি। আরে আসো তো, এটা বলেই শিফা আমাকে জোর করে রিক্সায় ওঠালো। তারপর আমি শিফাকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখতে পেলাম সব হারামিগুলা একসাথে দাঁড়িয়ে আছে। আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম এবং ওরা বলল, কি রে তুই আজকে রিক্সায়, কি ব্যাপার? তখন আমি বললাম, মামা, আজকে আমি অনেক খুশি, অনেক বেশি খুশি।
তারপর ওরা জিজ্ঞাসা, কেন মামা, কি হয়েছে? তারপর ওদের আমার বাসায় ঘটে যাওয়া সব ঘটনা ওদের খুলে বললাম। তারপর সিয়াম বলল, যাক ভালোই হয়েছে, চল এখন আমাদের ট্রিট দিবি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল। তারপর ওদের নিয়ে ক্যান্টিনে গেলাম এবং ওদের ট্রিট দিয়ে ক্লাসরুমে গেলাম। ক্লাসরুমে যেয়ে ঘটলো আবার আরেক কাহিনী। আমরা ক্লাসে ঢুকে সবাই মিলে একসাথে গল্প করতেছি, হঠাৎ স্যার এসে ঢুকলো ক্লাসরুমে। স্যার ক্লাসরুমে ঢুকেই আমাকে উদ্দেশ্য করে বলল, এই লিমন, তুই ক্লাসে আজকে এত দুষ্টুমি করতেছিস কেন? তখন আমি বললাম, কই স্যার, আমি কখন দুষ্টুমি করলাম, শুধু আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তখন স্যার বলল, চুপ কর হারামজাদা, তো সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার, যা বের হ ক্লাসরুম থেকে। তখন আমি বললাম, স্যার আমার ভুল হয়ে গেছে, এবারের মতন মাফ করে দেন। তখন স্যার বলল, চুপ কর হারামজাদা, বের হ আমার ক্লাসরুম থেকে। তখন স্যার আমার কাছে আসলো, আমি স্যারকে বললাম, স্যার আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্লাসরুম থেকে বের করে দিবেন না। তখন স্যার বলল, তুই আগে বের হ ক্লাসরুম থেকে, আমি জানি তো এই ক্লাসরুম থেকে বের করে দিলে কেউ জবাব দিয়ে নিতে আসবে না তোর পরিবার থেকে, বলেই আমার কলার ধরে ক্লাস থেকে বের করে দিল। হঠাৎ একটা মহিলার কণ্ঠে বলে উঠলো, স্যার ছেলেটার কলার ছেড়ে দিন আপনি। সবাই দরজার দিকে তাকালো, আমিও দরজার দিকে তাকিয়ে দেখি আম্মু এসেছে কলেজে। আমি অবাকের চরম শিখরে, আজকে মা এসেছে আমার কলেজে। এর আগে আমার মা আমার কলেজে কখনোই আসেনি। আমার ফ্রেন্ডরা অবাক, আপনি কে যে ওর কলার ছাড়তে বলতেছেন? তখন আম্মু বলল, আমি কে সেটা খুব তাড়াতাড়ি জেনে যাবেন। তখন আম্মু প্রিন্সিপাল স্যারকে ডাক দিল, স্যার এদিকে আসেন তো। প্রিন্সিপাল স্যার এসে স্যারকে উদ্দেশ্য করে বলল, আপনি লিমনের কলার ধরে আছেন কেন? তখন স্যার বলল, না মানে আসলে প্রতিদিন ক্লাসে দুষ্টুমি করে ও। তখন প্রিন্সিপাল স্যার বলল, চুপ করেন আপনি, আমি সব কিছু শুনেছি, বলতে গেলে রীতিমতো আপনি ওর উপর অত্যাচার করেন। তখন স্যার বলল, দেখেন স্যার আমি কিছু করিনি, ও ক্লাসে বেয়াদবি করে তাই ওকে আমি শাস্তি দেই। তখন প্রিন্সিপাল স্যার বলল, আপনাকে আর এই কলেজে শিক্ষকতা করতে হবে না, আমি পুলিশ ডাকতেছি, পুলিশই আপনার ব্যবস্থা করবে। তখন স্যার বলল, প্রিন্সিপাল স্যার আমার ভুল হয়ে গেছে, আমার সাথে প্লিজ এমন করবেন না, আমাকে মাফ করে দিন। তখন প্রিন্সিপাল স্যার বলল, না আপনার মতো শিক্ষক এই কলেজ দরকার নেই। তখন আমি বললাম, স্যার থাক না, এবার মাফ করে দেন, ওনাকে পুলিশে দেওয়া লাগবে না, উনি তো একজন শিক্ষক, ওনাকে পুলিশে দিলে ও অনেক অপমানিত হবে, প্লিজ ওনাকে ক্ষমা করে দেন। প্রিন্সিপাল স্যার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু বলল, তুই চুপ কর, দেখিস না স্যার তোর সাথে কেমন ব্যবহার করে, কেমন অত্যাচার করে, তার উপর ওনার শাস্তি পাওয়া দরকার। আমি বললাম, না আম্মু, যত যাই হোক তিনি আমার গুরুজন, ওনার কিছু করা লাগবে না, শুধু উনি ওনার ভুলগুলো শুধরে নিলেই হবে। তখন প্রিন্সিপাল স্যার বলল, আচ্ছা ঠিক আছে, তোর কথা শুনে এরকম একটা স্যারকে ক্ষমা করে দিলাম, উনি যদি আর কোনোদিন এরকম কিছু করে তাহলে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করব তো করবই, সাথে শাস্তিরও ব্যবস্থা করব। তো আসসালামু আলাইকুম গাইজ, যেহেতু তোমরা গল্পটা এই পর্যন্ত দেখতেছো তাহলে অবশ্যই তোমাদের কাছে গল্পটা ভালো লাগতেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তখন স্যার বলল, জি স্যার আমাকে এবারের মতন ক্ষমা করে দিন, আমি এই ভুল আর কখনোই করব না, আমি নিজেকে শুধরে নিব। আমি এমনিতেই আমার পরিবার নিয়ে খুব কষ্টে আছি, আর তার মধ্যে যদি আমার এই চাকরি চলে যায় তাহলে আমার পরিবার না খেয়ে মরবে। আপনি ক্ষমা কার কাছে চান? ক্ষমা চান লিমনের কাছ থেকে, ওর জন্যই আজকে আপনাকে ক্ষমা করে দিলাম, ওর কাছ থেকে কিছু শিখেন। লিমন সত্যিই রে, তুই অনেক ভালো একটা ছেলে, আমি তোর সাথে কত কিছু করলাম আর তুই আমাকে ক্ষমা করে দিলি। এই আমি কিনা তোকে এত কষ্ট দিয়েছি, আসলে তোর বাসা থেকে কেউ কখনো আসেনি তো, তাই তোর সাথে অমন করে আমি একটু আনন্দ পেতাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে শুধরানোর একটা সুযোগ দে, আমি এই ভুল আর কখনোই করব না। আমি বললাম, না স্যার ক্ষমা চাইতে হবে না, আপনি শুধু ঠিকভাবে শিক্ষকতা করিয়ে যান, আমি শুধু এটাই চাই। তারপর আম্মুকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। তারপর আবার ক্লাস শুরু হলো। তারপর ক্লাস করে আমরা ক্লাস শেষে একটু আড্ডা দিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। আমার অনেক খুশি লাগতেছে, কারণ আমার মেজু ভাইয়া বিকালে বাসায় আসবে। আমার মেজু ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, দুপুরে খাবার খেয়ে যেখানে যেখানে টিউশনি করতাম সেখানে চলে গেলাম। আমি সবাইকে জানিয়ে দিলাম আমি আর টিউশনি করাবো না, আমি আর তাদের পড়াবো না। তারা অনেক কষ্ট পেল, কিন্তু তারা যখন জানতে পারে আমার ফ্যামিলি আমাকে মেনে নিয়েছে তখন তারা অনেক আনন্দিত হয়। বাসায় আস্তে আস্তে আমার ভাইয়া কল দিল, আমি কল রিসিভ করে বললাম, ভাইয়া বলো। তখন ভাইয়া বলল, আমি চলে আসছি। কই তুই? আমাকে বাস স্ট্যান্ড থেকে বাসায় নিতে আয়। তখন আমি বললাম, ওকে ভাইয়া আমি আসতেছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে আয়। তারপর কল কেটে দিয়ে আমি একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যেতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ভাইয়া আসেনি দেখে আমি দোকানে গিয়ে একটা চিপস কিনে খেতে শুরু করলাম। খাওয়া শেষ হতে না হতেই দেখলাম ভাইয়ারা চলে আসছে।
আমি ভাইয়াকে দেখে দৌড়ে ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া আমাকে দেখে তার ব্যাগগুলো হাত থেকে ফেলে আমাকে এসে জড়িয়ে ধরলো। ভাইয়া বলল, কিরে খাস না নাকি? তুই শুকিয়ে কি হয়েছিস? বুঝেছি, তোর সাথে বাসায় অনেক খারাপ ব্যবহার করে, তোকে অনেক অবহেলা করে, তাই না? আমি বললাম, না ভাইয়া, এখন আমাকে কেউ আর অবহেলা করে না, এখন সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বাবা এখনো আমাকে দেখতে পারে না। তখন ভাইয়া বলল, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দিবেন। ভাইয়া বলল, এখন চল বাসায় চল, তোর জন্য অনেক গিফট এনেছি, চল বাসায় চল, তোকে দেখাবো। তারপর ভাইয়াকে নিয়ে বাসায় গেলাম। বাসায় যেতেই দেখতে পারলাম বাবা ভাইয়াকে কত আদর করতেছে, যা দেখে আমার চোখে পানি চলে আসলো, কারণ বাবা কখনোই আমাকে এইভাবে আদর করেনি, সবসময় আমাকে কষ্ট দিয়েছে, সবসময় আমাকে অবহেলা করেছে। তখনই শিফা আমার পাশে এসে দাঁড়ালো এবং বলল, ভাইয়া তুমি কান্না করছো কেন? বুঝেছি, আব্বু ভাইয়াকে অনেক আদর করতেছে, ওইটা দেখে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? তখন আমি বললাম, একটু কষ্ট হচ্ছে, বাবা আমাকে কখনোই এইভাবে আদর করেনি, সবসময় আমাকে অবহেলা আর কষ্ট দিয়েছে। তখন শিবা বলল, থাক তুমি আর কষ্ট পেও না, দেখো আল্লাহ তাআলা সবকিছু একদিন ঠিক করে দিবে। তারপর ভাইয়া রুমে গেল। ভাইয়া আমাকে বলে গেল, ফ্রেশ হয়ে একটু পর আমার রুমে আসিস। আমিও ভাইয়ার কথা মতো আমার রুমে চলে গেলাম। আমি রুমে গিয়ে তো অবাকের চরম শিখরে, কারণ আমার রুমটা একদম পরিষ্কার করে গোছানো এবং আমার রুমে ফ্যানও লাগানো হয়েছে। এরকম হবে আমি সত্যি কখনো ভাবিনি। যাই হোক, আমি ফ্রেশ হয়ে ভাইয়ার রুমে গেলাম। আমি বললাম, ভাইয়া আসবো? ভাইয়া আমাকে দেখে বলল, ওই তুই এসে গেছিস, আর আমার রুমে আসার জন্য তোর অনুমতি লাগে নাকি? আয় আয় তাড়াতাড়ি আয়, আর কখনো আমার রুমে আসার সময় অনুমতি নিবি না, ঠিক আছে? তখন আমি বললাম, আচ্ছা ভাইয়া, কিসের জন্য ডাকছো বলো এবার। তারপর ভাইয়া বলল, আগে আমার কাছে বস, তারপর বলতেছি। আমি ভাইয়ার কাছে গিয়ে বসলাম। ভাইয়া আমাকে বলল, তোর এতদিন অনেক কষ্ট হচ্ছে তাই না? তখন আমি বললাম, না ভাইয়া, আমি এখন ভালোভাবেই আছি। তখন ভাইয়া বলল, সেটা তো তোর শরীর দেখেই বোঝা যায়। আমি চুপ করে রইলাম, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাইয়ার ভালোবাসা দেখে। তখন ভাইয়া বলল, এই তুই কান্না করতেছিস কেন? তুই জানিস না তোর কান্না আমার ভালো লাগে না? তখন ভাইয়া একটা জিনিস বের করে বলল, এই দেখ তোর জন্য আমি কি এনেছি। আমি দেখলাম ভাইয়া অনেকগুলা শার্ট এবং অনেকগুলা প্যান্ট বের করলো, সাথে একটা ঘড়ি, একটা সানগ্লাসও দিল। ভাইয়া ওগুলা আমাকে দিয়ে বলল, এগুলা তোর পছন্দ হয়েছে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন ভাইয়া বলল, আরো কিছু লাগলে আমাকে বলবি, তুই আমার কলিজা, তোর যা লাগবে আমাকে বলবি, আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব। আমি বললাম, আচ্ছা ভাইয়া। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি খুব ভালো, এটা বলেই ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তখন ভাইয়া বলল, আরে বোকা, কান্না করেছিস কেন? তোকে একটা গিফট তো এখনো দেইনি। আমি ভাইয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। ভাইয়া ব্যাগ থেকে একটা বক্স বের করে আমাকে দিল। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, এটা কি ভাইয়া? তখন ভাইয়া বলল, এটা তোর জন্য স্মার্টফোন। আমার ভাই কলেজে উঠবে কিন্তু একটা স্মার্টফোন চালাবে না, এটা কিভাবে হয়? আমার স্মার্টফোন দেখে আমার তো খুশিতে লাফাতে ইচ্ছা করলো। আমি লাফাতে যাব, অমনি ভাইয়ার দিকে তাকিয়ে থেমে গেলাম। ভাইয়া বলল, হয়েছে থাক, আর নাচতে হবে না, যা রুমে গিয়ে ফোনটা চার্জ দে, আর দেখ জামা কাপড়গুলো ঠিক আছে কিনা, তো পছন্দ হয়েছে কিনা। আমি বললাম, আচ্ছা ভাইয়া। তাই বলেই আমার রুমে চলে আসলাম। এভাবেই চলে গেল একটি মাস। এই মাসটা আমার খুব ভালোভাবে কেটেছে, কিন্তু বাবার জন্য মাঝে মাঝে কষ্ট লেগেছে। এখন ভাইয়ার বিয়ের কাজ শুরু হয়েছে বাসায়। আজকে বিকেলে সবাই মিলে মেয়ে দেখতে যাব। বিকেল হলো, সবাই মেয়ে দেখার জন্য বের হলো। আমিও রেডি হয়ে বের হলাম। বাবা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, ওর যাওয়া লাগবে না, ও যাবে কি জন্য? এই কথা শোনার পর কষ্টে আমার চোখে পানি বের হয়ে গেল। তখন আম্মু বলল, আজকের দিনেও তুমি আমার ছেলেটাকে কাঁদালে, তুমি কি জীবনেও ভালো হবে না? তখন বাবা বলল, ওর মতন ছেলে আমার দরকার নেই, আর এটার জন্য খারাপ হলে হ্যাঁ আমি খারাপ। তখন আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমি বাসায় থাকবো। এটা বলেই আমি বাসার দিকে রওনা শুরু করলাম। তখন ভাইয়া বলল, ওই দাঁড়া, আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছে আর তুই যাবি না? তাহলে তো আমিও যাব না। বলেই আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে আমাকে গাড়িতে উঠালো। আমিও আর কোনো কথা বলতে পারলাম না। গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা মেয়েদের বাসায়। তারপর আমরা গাড়ি থেকে নেমে ভাইয়ার সাথে একসাথে থেকে আমরা একসাথে মেয়েদের বাসায় ঢুকলাম। বাবা মা সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর আমাদের সামনে মেয়েকে নিয়ে আসা হলো। ভাইয়ার মেয়েকে অনেক পছন্দ হলো এবং এক সপ্তাহ পরে বিয়ে ঠিক করা হলো। বিয়েতে ঘটলো আরেক কাহিনী। এক সপ্তাহ পর বিয়ের ডেট ঠিক করা হলো। তারপর সবাই বাসায় চলে আসলাম। তারপর বাসায় বিয়ের কাজ শুরু হয়ে গেল। ভাইয়াও খুব খুশি বিয়েতে। তবে
এখনো ভাবির সাথে আমার কথা হয়নি। ভাইয়া বলছিল কথা বলতে, কিন্তু আমি বলিনি। যাই হোক, বাসায় অনেক কাজ। ভাইয়ার কথা মতো আমি আমার বন্ধুদেরকেও দাওয়াত দিলাম। আমি বাবার সামনে তেমন একটা যেতাম না ভয়ে, যদি বাবা আমার বন্ধুদের সামনেও আমাকে অপমান করে। তবুও সময় পেলেই কিছু না কিছু করতই, যাতে আমি কষ্ট পাই। এইভাবে চলে আসলো বিয়ের দিন। সব আত্মীয় স্বজন চলে আসলো। আমরা সবাই চলে গেলাম ভাবিদের বাড়ি। সেইখানে গেটে টাকা দিয়ে আমরা সবাই ভিতরে ঢুকলাম। বন্ধুরা আলাদা হলো মেয়ে দেখার জন্য, কিন্তু আমার তো আর সেদিকে ভালো লাগে না। আমি একা একা বিয়ে বাড়িতে হাঁটতে লাগলাম। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে বলল, হাই বিয়া সাহেব। আমি তখন বললাম, জি আমাকে বলছেন? তখন মেয়েটি বলল, আপনাকেই বলছি। তখন আমি বললাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন মেয়েটি আমাকে বলল, আমি আপনার ভাবির একমাত্র ছোট বোন ঋতু। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে আপনি তো আমার বেআইন। তখন কোথা থেকে যেন আবার শিফা চলে আসলো। শিফা এসেই বলল, ভাইয়া তুমি এখানেও কেন, আর এখানে কি কথা চলে? তখন ঋতু বলল, এই মেয়ে কে তুমি? তুমি দেখতে পারতেছো না আমরা কথা বলতেছি? তুমি মাঝখানে এসে ডিস্টার্ব করতেছো কেন? তখন শিফা একটু রেগে গিয়ে বলল, এই মেয়ে তোমার সমস্যা কি? এ আমার বয়ফ্রেন্ড এবং আমার ফুয়াতো ভাই। আমি শিফার কথা শুনে তো একদম আকাশ থেকে পড়লাম, কি বলতেছে এই মেয়ে? তখন ঋতু আমাকে বলল, কি হলো লিমন, এই মেয়েটা কি সত্যি কথা বলতেছে? আমি কিছু বলতে যাব, তখনই শিফা আমাকে আটকে দিয়ে বলল, ও কি বলবে, যা বলার তো সব কিছু আমি বলেই দিয়েছি। তখন ঋতু বলল, লিমন এগুলা কি হচ্ছে? তখন শিফা ঋতুকে বলল, এই মেয়ে তুই একদম কথা বলবি না, তোকে যেন লিমনের আশেপাশেও না দেখি। এটা বলেই শিফা আমাকে টানতে টানতে ভিতরে নিয়ে গেল। আমি শিফাকে বললাম, কি হচ্ছে এগুলা? তুই কি করতেছিস এগুলা? কি বললি ওকে এগুলা? তুই কেন বললি এমন কথা? তুই এখন আমার সামনে থেকে যা, আমাকে একটু ভালো থাকতে দে। তখন শিফা আমাকে বলল, কেন, আমি তোমাকে খারাপ কি করেছি? তখন আমি শিফাকে বললাম, তুই তো জানিসই এমনি বাবা মা আমাকে দেখতে পারে না, তার উপর তুই আমার সাথে যেরকম ব্যবহার করতেছিস, এগুলো যদি বাবার কানে যায়, বাবা একদম আমাকে মেরেই ফেলবে। শিফা আমার কথা শুনে চুপ করে গেল, কোনো কথা বলতেছে না। তখনই আমার বন্ধুরা আসলো। কিরে লিমন, তুই কোথায় থাকিস? তুই তো খুঁজেই পাই না। আমরা সবাই মিলে একসাথে ঘুরতেছি, আর তুই এখানে একা একা দাঁড়ায় আছিস, কি করিস বলতো? তখন আমি তাদের বললাম, আরে ভাই এখানে অনেক কাহিনী ঘটেছে। তখন এক বন্ধু জিজ্ঞেস করলো, কিরে লিমন কি হয়েছে, আমাদের সব খুলে বলতো। তখন আমি শিফা আর ঋতুর সব কাহিনী ওদের বললাম। আমার কথা শুনে সিয়াম বলল, আরে এই কাহিনীটা মিস করে গেলাম। তখন পাশ থেকে আরেক বন্ধু বলল, আমার মনে হয় কি শিফা তোকে ভালোবাসে। তখন আমি বললাম, আরে ভাই আমার দিকটা একটু দেখ। তখন সিয়াম বলল, তোর দিক থেকেও তুই ঠিক আছিস। তখন আমি বললাম, আরে ভাই বাদ দে তো এইসব, চল এখন ভিতরে। তারপর সবাই মিলে বিয়ে বাড়ির ভিতরে গেলাম। গিয়ে দেখি ভাইয়াকে স্টেজে বসানো হয়েছে। ভাইয়ার পাশে ভাবিও বসে আছে। একবার কথা বলতে গিয়েও বলিনি, আমার কথা বলতে লজ্জা লাগছিল। যতই হোক অচেনা মানুষ, লজ্জা তো একটু লাগবেই। তার সাথে যদি আগে কখনো কথা হতো তাহলে বিষয়টা আলাদা থাকতো। যাই হোক, আমি ভাইয়ার সাথে টুকটাক কথা বলে আবার বন্ধুদের কাছে ফিরে আসলাম। তারপর বন্ধুদের সাথে হাঁটতে লাগলাম। তখনই ঋতু আসলো। ঋতু এসে বলল, এই যে লিমন শোনো। তখন আমি বললাম, বলেন। তখন ঋতু বলল, এখানে বলা যাবে না, একটু সাইডে আসো। তখন আমি বললাম, সাইডে যাওয়া যাবে না, যা বলার এখানেই বলো। তখন ঋতু বলল, প্লিজ একটু বুঝো, একটু আসো। তখন বন্ধুরা বলল, লিমন যা, মেয়েটা একটু রিকোয়েস্ট করতেছে, যা একটু শুনি আয় কি বলে। তারপর ঋতু আমাকে নিয়ে আমাদের বন্ধুদের কাছ থেকে একটু দূরে নিয়ে গেল, যেটা দূর থেকে শিফা দেখে ফেলে। তারপর আমাকে একটু দূরে নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এইবার বলেন কি বলবেন। তখন ঋতু বলল, আমি জানি তোমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, আমি সব জেনে গেছি। তখন আমি বললাম, তো তাতে আপনার কি বা আমারই বা কি? আমার আবার কি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি ওই ডাইনিটাও তোমাকে ভালোবাসে। তখন আমি তাকে বললাম, দেখুন আমি এইসব পছন্দ করি না, আর আমি লেখাপড়া করতে চাই। তখন ঋতু বলল, আমি জানি তুমি লেখাপড়া করবা, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরতে চাইলো। এটা দেখে তো শিফা প্রায় কান্না করে দিবে এমন অবস্থা হয়ে গেছে। আর এদিকে ঋতু যখনই আমাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ঠাস করে ওর গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম এবং বললাম, কি ভেবেছেনটা কি আপনি? আজকে দেখলেন, আজকেই পছন্দ হলো, আজকেই ভালোবাসার কথা চাইলেন, আজকে আপনি জড়িয়ে ধরতে চাইতেছেন? এটা কি ভালোবাসা বলে? এটা কি ভালো মেয়েদের কাজ? তখন ঋতু বলল, তাই বলে কি তুমি আমাকে থাপ্পড় মারবে? তো কি করবো আমি এখন? ভাল লাগে না এইসব, অসহ্যকর, সরো এখান থেকে। শিফা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমাদের কাহিনী। ওর সাথে খারাপ ব্যবহার করা দেখে শিফার মনটাও ভালো হয়ে গেল। শিফা মনে মনে যেটা চেয়েছে সেটাই হলো। ঋতু আমাকে বলল, লিমন
তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। এর প্রতিশোধ আমি নিব। তুমি যেভাবে আমাকে মারলে, দেখো তোমাকে আমি কি করি। এটা বলেই সে চলে গেল। আমিও চলে গেলাম বন্ধুদের কাছে। বন্ধুরা জিজ্ঞেস করলো, কি রে, কি হলো এখানে? তারপর ঋতু আমার সাথে যা যা করেছে সব বন্ধুদের বললাম। তখন সিয়াম বলল, কি করেছিস তুই এটা? এখন যদি মেয়েটা তোর সাথে কিছু করে? তখন আমি বললাম, কি করবে ও? আমি ওর সাথে কিছু খারাপ করেছি নাকি? দোষটা সম্পূর্ণ ওর ছিল। তখন বন্ধুরা বলল, তাও ঠিক। তারপরে খাওয়ার জন্য ডাক দিল আমাদের। তারপর আমরা চলে গেলাম খেতে। সবাইকেই খেতে ডাকছে, সবাই খেতে বসছে। ভাইয়াকেও এনে বসালো খাইতে। আমরা গিয়ে টেবিলে বসে আছি খাওয়ার জন্য। আমি খেয়াল করলাম ঋতু টেবিলে বসে এখনও কান্না করতেছে। কান্না করতে করতে উঠে তার বোনের কাছে গেল এবং তার বোনকে সব কিছু খুলে বলল। তার বোন তাকে বলল, আরে বোকা, কান্না করতেছিস কেন? ও তোর সাথে এমন ব্যবহার করছে না, এর শাস্তি ওকে আমি দিবই। আগে আমি ওদের বাসায় যেয়ে নিই। তারপর ঋতু বলল, আচ্ছা। এটা বলেই সে উঠে চলে আসলো আবার খাবার টেবিলে। তারপর ভাবলো কিভাবে আমাকে উচিত শিক্ষা দিতে হবে। খাওয়া দাওয়া করে বিয়ে পড়িয়ে আমরা সবাই মিলে বাসার দিকে রওনা হলাম। আমি খেয়াল করলাম ঋতু আমাদের সাথে আমাদের বাসায় যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, ও যাচ্ছে যাক, তাতে আমার কি। আমি আর আমার বন্ধুরা মিলে একটা গাড়িতে উঠলাম। গাড়িতে সবাই মিলে দুষ্টুমি করতেছি আর গাড়ির মতন চলতেছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো। সবাই নেমে রেডি হতে থাকলো ভিতরে যাওয়ার জন্য। আমরা সবাই দরজার সামনে দাঁড়ালাম। আম্মু এসে ভাইয়া এবং ভাবিকে বরণ করে ঘরে তুললো। তারপর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। অনেক ক্লান্ত লাগছিল, তাই আমি বন্ধুদেরকে নিয়ে আমার রুমে প্রবেশ করলাম। বাড়িতে সবাই আনন্দ করতেছে, কিন্তু ঋতু মন খারাপ করে ওর বোনের কাছে বসে আছে। ঋতুর মন খারাপ, তার বোন মানে আমার ভাবি আর সহ্য করতে পারলো না। সে একটা বুদ্ধি বের করলো আর ওই বুদ্ধি অনুযায়ী ঋতুকে বলে দিল আমাকে ক্ষতি করার জন্য। ঋতু এতে অনেকটাই খুশি হলো, আমার কোনো না কোনো একটা ক্ষতি করতে পারবে এটা ভেবে। ঋতু তার থাপ্পড় প্রতিশোধ দিতে পারবে। এরপর আমরা ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সবাই আলাদা আলাদা হয়ে আড্ডা দিচ্ছি। তখনই ঋতু আসলো আমাদের কাছে। আমি একবার ঋতুর দিকে তাকিয়েও না দেখার ভান করে থাকলাম। ঋতু আমার কাছে আসলো এবং বলল, লিমন শোনো, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। তখন আমি বললাম, কি বলবেন বলেন। আর দুপুরে যে আমি থাপ্পড় মারছিলাম ওইটার জন্য সরি। আপনি যেটা করেছেন ওইটা মোটেও কোনো ভালো মেয়ের কাজ না। তখন ঋতু বলল, আমিও আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো একটু আপনার সাথে কথা বলতে চেয়েছি। একটু আড়ালে গিয়ে কথা বলি। তারপর আমরা একটু আলাদা হলাম। এবার শিফা খেয়াল করেনি যে আমরা আলাদা হয়ে কথা বলতেছি। ঋতু তখন ফোন বের করে কাকে যেন কি মেসেজ লিখলো। তারপর আমি তাকে বললাম, কি বলবেন বলেন। তখন ঋতু বলল, দেখো, আমি যা করেছি সব না বুঝে করেছি। আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি কতটা খারাপ করেছিলাম আমি তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর এরকম ভুল না করলেই হবে। তারপর বাড়িতে চিল্লাচিল্লি শুরু হলো। তারপর সবাই মিলে সেখানে গেলাম। আমরা সবাই গিয়ে শুনতে পেলাম ভাবি নাকি তার একটা গয়না খুলে ওয়াশরুমে গেছিল। এখন সেই গয়নাটা খুঁজে পাচ্ছে না। ভাবির এমন কথা শুনে সবাই চলে আসলো সেখানে। ভাইয়া ভাবিকে জিজ্ঞেস করলো, কখন হলো এমন? তখন ভাবি ভাইয়াকে বলল, এই তো একটু আগে আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বের হয়ে দেখি গয়নাটা নেই। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, যখন পেলাম না তখন তোমাদের ডাকলাম। তখন সেখানে ঋতু গিয়ে বলল, কি বলো ভাবি? আমি তো একটু আগে তোমার রুম থেকে লিমনকে বের হতে দেখলাম। আমি এই কথা শুনে অনেকটাই শক খেলাম। আমি তখন বললাম, কি বলছেন আপনি? আমি তো একটু আগে আপনার সাথেই কথা বললাম। তখন ঋতু বলল, আপু তুমি ওর কথা বিশ্বাস করো না, তুমি ওকে চেক করো অথবা ওর রুম চেক করো, দেখো ঠিক গয়না পেয়ে যাবা। তখন আমি বললাম, পাগল হয়ে গেছেন আপনি, কি বলতেছেন এইসব? আমি তো এই রুমে যাইনি, আমি তো এতক্ষণ আপনার সাথেই কথা বললাম, আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? আর চেক করাই বা কথা আমাকে নিয়ে উঠছে কেন? তখন পাশ থেকে বাবা বলল, তুই চুপ কর, তুই আমার কাছে আয়। তারপর আমি অনেকটাই ভয় নিয়ে বাবার কাছে গেলাম। বাবা আমাকে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর খেয়াল করলাম বাবা আমার পকেট থেকে একটা চেইন বের করলো। আমিও অবাক, এই চেন আমার পকেটে আসলো কিভাবে? বাবা আমার দিকে রাগি চোখে তাকালো। তারপর বাবা ওইখান থেকে চলে গেল। ভাইয়া আমার কাছে আসলো, কাছে এসে ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় আমার গালে লাগিয়ে দিল। ভাইয়া তখন আমাকে বলতে শুরু করলো, কি কইনি তোর জন্য? কোনটা চেয়েছিস যেটা দেইনি আমি? তুই যা চেয়েছিস ওইটা দেওয়াই ট্রাই করছি, তারপরেও তোকে এইভাবে চুরি করতে হলো, তাও আবার নিজের ভাইয়ের ঘরে। তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া বিশ্বাস করো আমি চুরি করিনি, এটা আমার পকেটে কিভাবে আসলো আমি কিচ্ছু যাইনি। তখন পাশ থেকে ভাবি বলল, তুই চেন নিসনি, তোর চেন কি তোর পকেটে হাওয়ায় ভেসে গেল নাকি? তখন পাশ থেকে ভাইয়া বলল, তুই আর আমাকে কখনো ভাইয়া বলে ডাকবি না।
আমি কোনো চোরের ভাই না। ভাইয়ার কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো। যেই ভাইয়া আমাকে এত ভালোবাসতো, পরিবারের সবাই আমাকে অবহেলা করতো, কিন্তু ভাইয়া আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আর সেই কিনা আজকে বলতেছে যে আমি তার ভাই না। আমার সাথে কেন এমন হলো? আমি তো কিচ্ছু করিনি। আর চেনটা আমার পকেটে কেমনে আসলো আমি তো কিচ্ছুই বুঝতে পারতেছি না। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া বিশ্বাস করো, আমি জানি না এই চেনটা আমার কাছে কিভাবে আসলো, আমি দেখিনি। আমি সত্যি কথা বলতেছি ভাইয়া, বিশ্বাস করো, আমি চেনটা নিইনি, আমি বুঝতে পারতেছি না এটা কিভাবে আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিজন 1 এখানেই শেষ। আর যেহেতু তোমরা এই পর্যন্ত গল্প দেখেছো, অবশ্যই তোমার কাছে গল্পটা ভালো লেগেছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর পরের সিজনটা চাই কি না ওইটাও কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টই আমাকে নেক্সট সিজন তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগাবে। তো গল্পটা ধামাক্কা হতে চলেছে। তোমরা কমেন্ট বক্সে জানাবা নেক্সট সিজন চাই কি না। তো আজকের মতন আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট সিজনে।